আচ্ছা, নেক্সট পিরিয়ডিক প্রপার্টি হচ্ছে ইলেকট্রন আসক্তি, যাকে ইংলিশে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। আর অনেকগুলো নাম আছে, ইলেকট্রন গ্রহণ এনথালপি, ইলেকট্রন গেন এনথালপি, এসব নাম আছে। তাহলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি কাকে বলে? আমি একে ইংলিশে শর্টকাটে বলবো ইএ, ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ। প্রথমে ডেফিনেশন বলি। হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে, ইলেকট্রন আসক্তি কাকে বলে, মাধ্যমিক লেভেলে এটা ছিল না। আচ্ছা, আয়োনাইজেশন এনার্জি কাকে বলে? আগের দিন বলেছি আয়োনাইজেশন এনার্জি কাকে বলে। ডেফিনেশনটা কি ছিল? যে গ্যাসিয়াস স্টেট যদি হয় আর পরমাণুটা যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে, আইসোলেটেড অবস্থায় থাকে, তখন লাস্ট সেল থেকে ইলেকট্রনকে রিমুভ করবে যে শক্তি লাগে তাকে বলা হয় আয়োনাইজেশন এনার্জি। ইলেকট্রন অ্যাফিনিটিটা উল্টো। ভেবে নাও, এইটা হচ্ছে নিউক্লিয়াস, আর সেই নিউক্লিয়াসে এইখানে অনেকগুলো সেল আছে। এটা হচ্ছে লাস্ট সেল, ভ্যালেন্স সেল। একটা ইলেকট্রনকে যদি আমি এই ভ্যালেন্স সেলে যুক্ত করি, স্থাপন করি, তাহলে এই ইলেকট্রনটাকে যদি স্থাপন করি তাহলে শক্তির মুক্তি ঘটে, শক্তি মুক্ত হয়, এনার্জি রিলিজড হয়, রিলিজড। ওটা কি ছিল? এনার্জি রিকোয়ার্ড ছিল, এটা এনার্জি রিলিজ। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই, যে যদি কোনো পরমাণু গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় থাকে, ভূমিস্তরে থাকে, সর্বশেষ কক্ষে যদি একটা ইলেকট্রন আমি স্থাপন করি তাহলে কি হয়ে যাবে? সেটা একক ঋণাত্মক আধানে পরিণত হয়ে যাবে। একটা ইলেকট্রন যদি আমি সেখানে এন্টার করে দিই তাহলে এক্স মাইনাস হয়ে যাবে। যে শক্তির মুক্তি ঘটে, যে এনার্জি রিলিজড হয়, তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এটা একটা নেগেটিভ ভ্যালু। মনে রাখবে যে এনার্জি যদি রিলিজড হয় তাহলে সেটা নেগেটিভ হয়, আর এনার্জি যদি রিকোয়ার্ড হয় তাহলে সেটা পজিটিভ হয়। তাহলে আয়োনাইজেশন এনার্জিগুলো দেখবে সব পজিটিভ হচ্ছিল। যত পজিটিভ হবে তত আয়োনাইজেশন এনার্জি বেশি, আর এটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে আমি আবার থেকে বলি, গ্রাউন্ড স্টেট আইসোলেটেড অ্যাটম, সেই আইসোলেটেড অ্যাটমে লাস্ট সেলে যদি একটা ইলেকট্রনকে আমি এন্টার করি তাহলে যে এনার্জি রিলিজ হয় সেইটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেন এনথালপি। আর কি বললাম? যে ইলেকট্রন গেন এনথালপিতে এনার্জি রিলিজড হয় তাই নেগেটিভ, যদি এনার্জি প্রয়োজন হয়, রিকোয়ার্ড হয়, তাহলে পজিটিভ। আরেকটা কথা মনে রাখবে যে যত বেশি নেগেটিভ ভ্যালু পাবে, যত বেশি নেগেটিভ মান পাবে, তত আয়োনাইজেশন এনার্জি ভ্যালু বেশি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স থেকে এক্স মাইনাস হয়েছে, আয়োনাইজেশন আয়োনাইজেশন বলছি ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস 100 ক্যালোরি বললাম। আর ওয়াই একটা এলিমেন্ট, সেই ওয়াই এলিমেন্ট যখন ওয়াই মাইনাস হয়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি বললাম আমি মাইনাস 150 ক্যালোরি, কিলো ক্যালোরি বা ক্যালোরি বলি। তাহলে এখন তোমাকে কোশ্চেন করা হয় যে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, এক্স এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি না ওয়াই এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? তাহলে কি বলবে? এক্স এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি না ওয়াই এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? এক্স থেকে এক্স মাইনাস হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস 100 ক্যালোরি, আর এটা মাইনাস 150 ক্যালোরি। তাহলে কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি? ওয়াই এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। আমি বলেছি যে যার যত বেশি নেগেটিভ মান হবে তার ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। আচ্ছা, যদি আমি বলে দিই কারো ইলেকট্রন অ্যাফিনিটি না জেড, জেড এর ইলেকট্রন অ্যাফিনিটি আমি বললাম পজিটিভ, ভ্যালুটা পজিটিভ, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা কি বেশি না কম? কম। পজিটিভ ভ্যালু মানে কম, মনে রাখবে, ঠিক আছে? তাহলে যত নেগেটিভ ভ্যালু হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে? যদি একটা অ্যাটম গ্যাসিয়াস স্টেটে থাকে
আইসোলেটেড থাকে আর কি গ্রাউন্ড স্টেটে যদি থাকে, সেইখানে যদি একটা ইলেকট্রনকে তুমি স্থাপন করো, এন্টার করে দাও, তাহলে সেটা কি হয়ে যাবে, মোনো নেগেটিভ অ্যানায়নে পরিণত হয়ে যাবে। সেই মোনো নেগেটিভ অ্যানায়নে পরিণত হলে এনার্জি রিলিজড হবে, এনার্জি শক্তির অপসারণ হবে বা শক্তির মুক্তি ঘটবে। সেইটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি, যাকে বাংলা ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি বলে। এর ভ্যালু নেগেটিভ হবে, যত বেশি নেগেটিভ মান হবে তার ইলেকট্রন গ্রহণ এনথালপি তত বেশি। যেমন আমি বললাম এক্স থেকে এক্স মাইনাস হয়েছে, আবার যদি এক্স মাইনাস থেকে একটা ইলেকট্রন নেয় তাহলে কি হবে, এক্স টু মাইনাস। আবার এক্স টু মাইনাস থেকে যদি একটা ইলেকট্রন নেয় তাহলে সেই যাবে এক্স থ্রি মাইনাস। এইরকম ভাবে পরপর চলতে থাকবে, যত বেশি ইলেকট্রন গ্রহণ করবে তত নেগেটিভ হতে হতে যাবে। আচ্ছা, ভ্যালুগুলো কি হবে একটু পরে আমি আলোচনা করব। এইখানে ভ্যালুটা কি হবে, এইখানে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হবে, মানে ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি, সেকেন্ড ইলেকট্রন গেইন এনথালপি, থার্ড ইলেকট্রন গেইন এনথালপি। এই রিলেশনটা কিন্তু আয়নাইজেশন এনার্জির মতো অতটা নির্দিষ্টভাবে বলা যায় না যে একটা ইলেকট্রন গ্রহণ রিমুভ করলে পজিটিভ হয়, দুটো ইলেকট্রন রিমুভ করলে আরো বেশি পজিটিভ ভ্যালু লাগে, আরো বেশি লাগে। এরকম করে যত বেশি তোমার আয়নাইজেশন এনার্জি বাড়বে, যত তোমার ইলেকট্রন রিমুভ করতে করতে যাবে। এক্ষেত্রে কিন্তু নিয়মটা অতটা নির্দিষ্ট নয়, চেঞ্জেবল, এটা ভ্যারিয়েবল। তাই বলা যায় না যে ফার্স্ট আয়নাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কোনটা বেশি কোনটা কম হবে সবসময় বলা যায় না। পরে আলোচনা করছি এটাকে নিয়ে আমি। হ্যাঁ, তবে একটা জিনিস বলা যায়, ম্যাক্সিমাম কেসে জেনারেলি সাধারণত প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি ঋণাত্মক হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ধনাত্মক হয়, পজিটিভ হয়। ম্যাক্সিমাম কেসে এটা দেখা গেছে, বা কমে যায়, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়, ভ্যালুটা কমে যায়। কেন কমে যায় আমি পরে আলোচনা করছি। হ্যাঁ, তার আগে একটু বলে দিই যে এর ইউনিট কি, একক। সেম ইউনিট, এনার্জির ইউনিট যেটা আয়োনাইজেশন এনার্জি ছিল, এটাও আছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি পার মোল, হ্যাঁ এরকমই একই, বা কিলো জুল মোল ইনভার্স বা কিলো জুল পার মোল, এটা ইউনিট। আচ্ছা, কি কি ফ্যাক্টরের উপর ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে, যেমন বলেছিলাম আয়োনাইজেশন এনার্জি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ইলেকট্রন অ্যাফিনিটিও কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আমরা একটু দেখে নেব। প্রথম পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জের উপর। যারা ছিলে ক্লাসে তারা জানো জেড স্টার মানে কি। এবার আমি যেভাবে বোঝাচ্ছি সেইভাবে কিন্তু তোমরা বুঝবে আর মনে রাখবে। ইলেকট্রন গেইন এনথালপিকে লিখছি ডেল্টা এইচ ইজি। ডেল্টা এইচ ইজি মানে কি, ডেল্টা এইচ হচ্ছে এনথালপি। এখন এনথালপি মানে জেনে রাখো যে শক্তি কে বলা হয় এনথালপি। তাহলে ডেল্টা এইচ হচ্ছে এনথালপির পরিবর্তন, আর ইজি হচ্ছে ইলেকট্রন গেইন, বা তুমি লিখতে পারো ই ডট এ, যেটা তোমার সুবিধা মনে হবে সেটা ইউজ করতে পারো। ইলেকট্রন আসক্তিকে এইভাবে লিখতে পারি ইলেকট্রন গেইন এনথালপি, বা ইলেকট্রন অ্যাফিনিটিকে এইভাবে লিখতে পারি ই ডট এ। জেড স্টারের সাথে কি হবে নির্ভর করে আমি দেখে নিচ্ছি। তার আগে আমি তোমাকে বলছি উদাহরণ দিয়ে একটা, একটা নিউক্লিয়াস, সেটা এক্স একটা পরমাণু, তার নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমি বললাম 10 ইউনিট, 10 একক। এর লাস্ট সেলে একটা ইলেকট্রন তুমি যদি এন্টার করো, তাহলে সেই ইলেকট্রনটাকে ও যে হোল্ড করবে, অ্যাট্রাকশন করে হোল্ড করবে, যত ইজিলি হোল্ড করে রাখতে পারবে তত ইলেকট্রন অ্যাফিনিটি ভালো বা বেশি। আর একটা অ্যাটম আছে যার পজিটিভ চার্জ ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ভেবে নাও 20 ইউনিট, এটা ওয়াই। এখন এইখানে যদি একটা ইলেকট্রনকে এন্টার করি, তাহলে এই দুটোর মধ্যে
কে বেশি ভালো করে ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করবে আর হোল্ড করে রাখবে, ইজিলি হোল্ড করবে, কোনটা, এক্স না ওয়াই? বলো। ওয়াই। ওয়াই যেহেতু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, তাই যে ইলেকট্রনটা আসছে, আগত ইলেকট্রনকে, যে ইলেকট্রনটা এন্টার করবে তাকে বেশি অ্যাট্রাকশন দিয়ে বেশি ইজিলি হোল্ড করে রাখতে পারবে। যত বেশি অ্যাট্রাকশন দিয়ে সে হোল্ড করবে তত ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু নেগেটিভ হবে, মানে তত বেশি হবে। জেড স্টার যত বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। কি বললাম, কি হয় মনে রাখবে, যে যত ইজিলি ইলেকট্রনটাকে সে হোল্ড করবে, যত অ্যাট্রাকশন করবে তত এনার্জি রিলিজ হবে। অর্থাৎ যত বেশি স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে তত ইজিলি ইলেকট্রনটা এখানে প্রতিস্থাপিত হয়ে যাবে, এন্টার করে যাবে, আর সেই ইলেকট্রনটা স্টেবিলিটি পাবে, তত বেশি স্টেবল হবে। 2 নাম্বার পয়েন্ট, সাইজ দিয়ে বলবো, ইলেকট্রন অ্যাফিনিটি জেড স্টার, রেডিয়াস। রেডিয়াসের ক্ষেত্রে বলো, এখানে একটা রেডিয়াস আমি দিয়েছি, বড় আছে একটা অ্যাটম আর একটা ছোট আছে। এবার আমাকে বলো যে ইলেকট্রনটা আসছে বড় রেডিয়াস থাকলে বা সাইজটা বড় থাকলে ইজিলি এইখানে এন্টার করবে, স্ট্রংলি হোল্ড করবে, না ছোট থাকলে ইজিলি এন্টার করবে আর স্ট্রংলি হোল্ড করবে? বড় থাকলে দেখো ডিস্টেন্স বেশি আছে, ডিস্টেন্স যদি বেশি থাকে তাহলে যে ইলেকট্রনটা আসছে তাকে অ্যাট্রাকশন কি বেশি করবে সে? যত বড় হবে তত ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স বেশি হবে, সেই ইলেকট্রনটাকে তত সহজে সে ধরে রাখতে পারবে না, অ্যাট্রাক্ট করতে পারবে না, হোল্ড করতে পারবে না। তাহলে সাইজটা যত ছোট হবে তত নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বেশি হবে। মনে রাখবে এখানে অ্যাট্রাকশন যত বেশি হবে তত ইজিলি ইলেকট্রন এন্টার করবে আর তত শক্তি বেরুবে। যত শক্তি বেরুবে, রিলিজ হবে, তত ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। তাহলে 1/r হবে। যার রেডিয়াস ছোট তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, যার রেডিয়াস বড় তার ইলেকট্রন অ্যাফিনিটি কম। বুঝতে না পারলে আমাকে বলবে, যেভাবে বোঝাচ্ছি সেইভাবেই বুঝবে। এইভাবেই আর কি ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে ডিপেন্ড করে সেটার উপর ব্যাখ্যা দিচ্ছি আমি। 1 নাম্বার রেডিয়াস জেড স্টার, 2 নাম্বার হচ্ছে রেডিয়াস আর এর ওপর কিভাবে ডিপেন্ড করে। তাহলে রেডিয়াস যত ছোট হবে ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি হবে। আর একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ওপর। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে একটু বুঝিয়ে দাও। যাদের ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP6 হয়, মানে অক্টেট ফুলফিল থাকে, অষ্টক পূর্তি থাকে, বা যাদের অরবিটাল গুলো ফুলফিল্ড আর হাফ ফিল্ড হয় তাদের স্টেবিলিটি কেমন হয়, স্থায়িত্ব কেমন হয়, মোর স্টেবল হয়। অষ্টক পূর্তি যাদের থাকে, যাদের ফুলফিল অরবিটাল থাকে, যাদের হাফ ফিল্ড থাকে, তারা বেশি স্টেবল হয়। এখন এই ধরনের যদি কোনো অ্যাটম থাকে যার ইলেকট্রন বিন্যাস ফুলফিল্ড, হাফ ফিল্ড বা অষ্টক পূর্তি, নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস, তারা কি ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিতে চাইবে কি বলতো? তারা ইলেকট্রন নিতে চাইবে না, কারণ যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা আর স্টেবল থাকবে না, সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসটা আর সুস্থায়ী থাকবে না। তাই এরা ইলেকট্রন গ্রহণ করতে চায় না। তার মানে কি, যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ফুলফিল্ড বা হাফ ফিল্ড বা ইনার্ট গ্যাস কনফিগারেশন, অষ্টক পূর্তি আছে, অক্টেট ফুলফিল আছে, তারা ইলেকট্রন নিয়ে নিজের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন করবে না। তাহলে এখানে যদি ইলেকট্রন তুমি এন্টার করতে চাও তাহলে এনার্জি রিলিজ হবে না এনার্জি রিকোয়ার্ড হবে, শক্তির মুক্তি করবে না শক্তির প্রয়োজন হবে? শক্তির প্রয়োজন হবে।
এনার্জি রিকোয়ার্ড হবে। তাহলে এনার্জি যদি রিকোয়ার্ড হয় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? নেগেটিভ ভ্যালু হবে না পজিটিভ ভ্যালু হবে? পজিটিভ ভ্যালু হবে। একটা কোশ্চেন দেয় যে নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন গ্রহণ এনথালপি ধনাত্মক হয় কেন? ওয়াই ইলেকট্রন গেন এনথালপি অফ ইনার্ট গ্যাস আর পজিটিভ, এক্সপ্লেন। কোশ্চেনটা লিখে রাখবে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয় কেন? হয় কেন? Why electron affinity or electron gain enthalpy positive for inert gas? ব্যাখ্যা দিতে পারবো তো? কি বলবে শুনে নাও, আর এটা কোশ্চেন গুলো অ্যান্সার লিখবে। কেউ লিখে দেখায়নি। শুধু কি নাম ওর, জুয়েল আজকে দেখলাম একটা দিয়েছে, সঞ্জীব দিয়েছে নাকি? তাহলে কি হবে? প্রথমে বলবে ফর ইনার্ট গ্যাস ইলেকট্রনিক জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ NH2 NP6। এক্সেপশন কার আছে? হিলিয়াম। হিলিয়াম কি 1s2। very very stable electronic configuration because octets fulfill। এখন তুমি যদি একটা ইলেকট্রন এখানে এন্টার করতে চাও তাহলে সেই স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা আনস্টেবল হয়ে যাবে, ইলেকট্রন সে নিতে চাইবে না। তাহলে ইলেকট্রন যদি তোমাকে দিতে হয় তাহলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হবে, শক্তি রিকোয়ার্ড হবে, তাই পজিটিভ ভ্যালু হয়। বুঝতে পারছি সবাই? আচ্ছা, আমি যেহেতু দুরকম করে বলছি, একটু মিক্সচার করে বলছি, ইংলিশ বাংলা মিক্স করে বলছি, টার্মগুলোকে ইংলিশে বলার চেষ্টা করছি, মেন পয়েন্টগুলোকে ইংলিশে বলার চেষ্টা করছি, কারণ ইংলিশ মিডিয়ামে কিছু স্টুডেন্ট আছে বলে। তো তোমরা লেখার সময় কিন্তু ওই রকম লিখবে না। যেমন দেখলাম জুয়েল লিখেছে যে ভেদন ক্ষমতা না লিখে পেনিট্রেশন পাওয়ার লিখেছে, আবার সম্পূর্ণ ভর্তি কক্ষক না লিখে ফুলফিল্ড অরবাইটাল লিখেছে। এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমি জানি আমার দোষ, আমার জন্যই তোমরা এইভাবে লিখতে শুরু করেছো। তবে তোমরা কিন্তু হয় পুরো বাংলায় লিখবে, নাহলে পুরো ইংলিশে লিখবে। বোঝাবার জন্য ইংলিশ বাংলা মিশিয়ে আর কি বলছি, আমি খিচুড়ি বলছি, যাতে দুজনাই বুঝতে পারে, দুটো মিডিয়ামই বুঝতে পারে। তারপরেও যদি কেউ বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন যদি থাকে, ইলেকট্রন গ্রহণ করে সে তার স্টেবিলিটি নষ্ট করতে চায় না, তাই ইলেকট্রন নিতে চায় না। এখন যদি ইলেকট্রন তুমি জোর করে দাও তাহলে পজিটিভ হয়ে যাবে ইলেকট্রন গেন এনথালপি। তাই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এদের সবারই ইলেকট্রন গেন এনথালপি পজিটিভ হয়। 4 নাম্বার পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে? চার্জের উপর ডিপেন্ড করে। চার্জ, যে অ্যাটমটা বা যে কণাটা আমি নিচ্ছি তার চার্জের উপর। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা আছে এক্স প্লাস আয়ন, একটা এক্স আছে, আর একটা হচ্ছে এক্স মাইনাস। তাহলে এক্স যে অ্যাটমটা আছে সে ক্যাটায়নিক ফর্মে থাকলে এক্স প্লাস, আর অ্যানায়নিক ফর্মে থাকলে এক্স মাইনাস। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রন যদি এক্স প্লাসে এন্টার করে, এক্স এ এন্টার করে, আর এক্স মাইনাসে এন্টার করে, কোনটাতে সব থেকে ইজিলি এন্টার করবে? সবচেয়ে সহজে কোনটাতে এন্টার করবে, প্রবেশ করবে কোনটাতে সহজে? এক্স প্লাসের সব থেকে ইজিলি প্রবেশ করবে, কারণ দুটো, এক জেড স্টার বেশি, আর কি রেডিয়াস ছোট, তাই না? সব থেকে ছোট তো, রেডিয়াসটা সব থেকে ছোট, ক্যাটায়নের রেডিয়াস সব থেকে ছোট হয়, আর জেড স্টারটা সব থেকে বেশি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সব থেকে বেশি, তাহলে এর ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হবে। গ্রেটার দ্যান সাইন দিলাম। তারপর এই দুটোর মধ্যে কোনটাতে ইজিলি এন্টার করবে, এক্স না এক্স মাইনাস? এক্স মাইনাসে দেখো অলরেডি নেগেটিভ চার্জ আছে একটা, তাহলে এক্স থেকে এক্স মাইনাসের জেড স্টারটা কি কম আর আরটা বড়, তাহলে এইটাতে কি করে ইজিলি এন্টার করবে? ও এক্স এ এন্টার করবে, তারপর এক্স মাইনাসে এন্টার করবে। আর একটা কথা আছে, এক্স মাইনাসে অলরেডি নেগেটিভ চার্জ আছে, এখানে যদি ইলেকট্রন আরেকটা এন্টার করে তাহলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে,
ইলেকট্রন ইলেকট্রন রিপালশন কোথায় হবে? এক্স মাইনাসে। তাহলে দেখো চার্জ যত নেগেটিভ হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি তত কম হচ্ছে, আর চার্জ পজিটিভ হলে ইলেকট্রন গেইন এনথালপি বেশি হবে। তাহলে এইভাবে ইলেকট্রন গেইন এনথালপি হবে ক্যাটায়নিক চার্জ হলে, পজিটিভ চার্জ হলে ইলেকট্রন গেইন এনথালপি বেশি, আর অ্যানায়নিক বা নেগেটিভ হলে ইলেকট্রন গেইন এনথালপি কম। বুঝতে পেরেছি ব্যাপারটা, যে চার্জের উপর কিভাবে ডিপেন্ড করে ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তাহলে এইভাবে ইলেকট্রন গেইন এনথালপি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা বলে দিলাম। আরো আছে 5 নাম্বার পয়েন্ট যদি বলতে চাই, ভেদন ক্ষমতার উপরও ডিপেন্ড করে। ভেদন ক্ষমতা, পেনিট্রেশন পাওয়ার বা পেনিট্রেটিং পাওয়ার। এবার একটা ইলেকট্রন ভেবে নাও, আমি নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন এস অরবিটালে এন্টার করছে, আর নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন পি অরবিটালে এন্টার করছে। এবার বলো এস এর ভেদন ক্ষমতা বেশি না পি এর? এস এর ভেদন ক্ষমতা বেশি, পেনিট্রেশন পাওয়ার বেশি। আচ্ছা, কে নিউক্লিয়াসে বেশি কাছে থাকে? এস থাকে। নিউক্লিয়াসের কাছে থাকা মানে কি? পজিটিভ চার্জ বেশি কাছে আছে, তাহলে কে ইজিলি এন্টার করবে বলো? এস এ ইলেকট্রন বেশি ইজিলি এন্টার করবে না পি এ ইলেকট্রন ইজিলি এন্টার করবে? পি নিউক্লিয়াস থেকে দূরে আছে আর এস নিউক্লিয়াসের কাছে আছে, তাহলে কোথায় এন্টার করবে ইজিলি? হ্যাঁ, পি নিউক্লিয়াস থেকে দূরে আছে, তাহলে অ্যাট্রাকশন তো কম হবে। আর এস নিউক্লিয়াসের কাছে আছে, তাহলে নেগেটিভ চার্জ ইলেকট্রনকে পজিটিভ চার্জ নিউক্লিয়াস বেশি অ্যাট্রাকশন করবে, আকর্ষণ বেশি, সহজে প্রবেশ করবে। বুঝতে পারিনি? আকর্ষণ কম, সহজে প্রবেশ করবে না। কম্পেয়ার করে বলছি। তাহলে একটা ইলেকট্রন যদি সব ফ্যাক্টর গুলোকে বাদ দিয়ে শুধু যদি ভেদন ক্ষমতা, পেনিট্রেশন পাওয়ারটাকে দেখি, তাহলে এস অরবিটালে ইজিলি এন্টার করে পি অরবিটালের তুলনায়। তবে সব ফ্যাক্টর গুলোকে যদি আমি দেখি তাহলে আলাদা কিছু হতে পারে। যখন কোশ্চেন আমাকে দেওয়া হবে তখন সব ফ্যাক্টর গুলোকে কাজে লাগিয়ে আমি অ্যান্সার করব। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি বেশি, ইলেকট্রন অ্যাফিনিটি কম। এখন পর্যন্ত যে 5টা ফ্যাক্টর বললাম, সেই 5টা ফ্যাক্টরে কোনো প্রবলেম থাকলে বলো, সবাইকে জিজ্ঞাসা করছি, সব মিডিয়ামের স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছি। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলো, ক্লিয়ার করব। তার আগে যেটা আমরা সব ক্ষেত্রেই করেছি, কি করেছি? ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে চেঞ্জ হবে পর্যায় সারণীতে, অ্যালং দ্য পিরিয়ড লেফট টু রাইট, আর অ্যালং দ্য গ্রুপ টপ টু বটম, টি টু বি, এল টু আর আর টি টু বি। এবার তোমরা আমাকে বলো আগে, যে ইলেকট্রন অ্যাফিনিটি পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে কিরকম পরিবর্তন হবে, বাড়বে না কমবে? আগে বলো। কারা কারা বলছো বাড়বে? ফ্যাক্টর বলেছিলাম, সেই 5টা ফ্যাক্টরের উপর ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ড করে। জেড স্টার, জেড স্টার যদি বাড়ে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি বাড়বে? তো তাহলে তুমি তো নিজে জানো লেফট টু রাইট জেড স্টার কি হয়, বৃদ্ধি পায়, ইনক্রিজ করে। আর কি হয়? আর স্মল আর ডিক্রিজ করে। তাহলে এই দুটো ফ্যাক্টরই দেখো ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে বলছে। কেন বৃদ্ধি পাবে? লেফট টু রাইট যদি তুমি যাও তাহলে জেড স্টার বৃদ্ধি পাচ্ছে, জেড স্টার যদি বৃদ্ধি পায় রেডিয়াস দেখো ছোট হবে, রেডিয়াস যদি ছোট হয় আর জেড স্টার যদি বাড়ে
তাহলে সেই যে ইলেকট্রনটা আসছে সেই ইলেকট্রনটা এখানে বেশি অ্যাট্রাকশন ফিল করবে, ইজিলি এখানে থাকবে, প্রবেশ করে যাবে, খুব সহজেই প্রবেশ করে যাবে, খুব ইজিলি এন্টার করবে। আর যত সহজে সে প্রবেশ করবে, এন্টার করবে, তত শক্তি কি হবে, মুক্তি ঘটবে, তত ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, তাই না? আচ্ছা, এই দিকে কি হবে, অ্যালং দ্য গ্রুপ কি হবে, টপ টু বটম বাড়বে না কমবে? কমবে। স্যার এটা বাড়লে তো এটা কমে, আমরা জানি। প্রথমে তো মনে রাখতে হবে যে হ্যাঁ কমবে। কেন কমবে? দেখো, জেড স্টার কি হয়, সেম থাকে, একই থাকে। জেড স্টার আর কি হয়, বৃদ্ধি পায়। যদি যদি আর বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। কেন বলে দিচ্ছি, যে আর যত বড় হবে, যত বড় হবে, তাহলে নিউক্লিয়াসের সাথে তো শেষ লাস্ট সেলের ডিস্টেন্স বেড়ে যাবে। ডিস্টেন্স যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রন যেটা আসবে সেটা অ্যাট্রাকশন কম ফিল করবে, ইজিলি এন্টার করতে চাইবে না। তাহলে যত সাইজ বড় হবে অ্যাট্রাকশন তত কমবে, আগত ইলেকট্রনকে ধরে রাখার প্রবণতা কমবে, হোল্ড করার টেন্ডেন্সি কমবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। তোমাকে সহজ জিনিস শিখিয়ে দিচ্ছি, আয়োনাইজেশন এনার্জি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি দুটোই এই দিকে বৃদ্ধি পায় আর এই দিকে হ্রাস পায়, একদম মুখস্থ রাখবে। আর একটা পয়েন্ট আমরা আজকেই পড়াবো প্রপার্টি, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সেটাও এই দিকে বৃদ্ধি পায় এই দিকে কম পায়। তাহলে এই যে তিনটে প্রপার্টি বলছি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, তিনটে এই দিকে বাড়ে এই দিকে কমে। আর আটটা কি হয়, আটটা উল্টো হয়, এই দিকে হ্রাস পায় আর এই দিকে বৃদ্ধি পায়। তাহলে এই চারটে মেন প্রপার্টি, এই চারটে প্রপার্টি মুখস্থ তোমাকে রাখতে হবে, তবে বুঝে মুখস্থ রাখবে। তিনটে, ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, বৃদ্ধি পায় হ্রাস পায়, ইনক্রিজ করে ডিক্রিজ করে, রেডিয়াস ডিক্রিজ করে ইনক্রিজ করে। রিজন গুলো আমি এর বলে দিয়েছি, এর বলে দিলাম, এর বলে দিলাম, ইলেকট্রন নেগেটিভিটি একটু পরে বলবো। তাহলে এটা হয়ে গেল আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে ডিপেন্ড করে দেখে নিলাম। এবার কিছু কোশ্চেন আছে, যেমন আয়োনাইজেশন এনার্জিতে দেখেছিলাম না যে কোথায় কোথায় বাড়তে বাড়তে চেঞ্জ হয়ে যাচ্ছিল, কমে যাচ্ছিল, কোথায় বেরিলিয়াম, নাইট্রোজেন, নিয়ন, এগুলোর ক্ষেত্রে এক্সেপশন হচ্ছিল, সেখান থেকে কোশ্চেন দিচ্ছিল। যেমন এইখানেও এক্সেপশন হবে আর সেখান থেকেই কোশ্চেন দেবে। আমি দেখাচ্ছি, পিরিয়ড 2, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, কি বলছিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। লিথিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি -59.8, বেরিলিয়ামের হচ্ছে পজিটিভ 61, বোরন হচ্ছে -26.8, কার্বন হচ্ছে -122.3, নাইট্রোজেন হচ্ছে পজিটিভ 31, অক্সিজেন -141.1, ফ্লুরিন হচ্ছে -328, আর নিয়ন হচ্ছে +116। এগুলো সব হচ্ছে কিলো জুল, হ্যাঁ, কিলো জুল মোল ইনভার্স। তাহলে দেখো আমি যে জায়গাগুলো গোল করছি, যেমন বেরিলিয়াম, নাইট্রোজেন আর নিয়ন, এই তিনটে জায়গায় দেখো পজিটিভ হয়ে গেছে, বাকি কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি এই দিক থেকে এই দিকে বাড়ছে। যেমন লিথিয়াম থেকে বেরিলিয়ামে কমে যাচ্ছে, তারপর আবার বাড়ছে, বাড়ছে, আবার কমে যাচ্ছে, বাড়ছে, বাড়ছে, আবার কমে যাচ্ছে, মানে তিন জায়গায় আটকে গেল। কিন্তু ওভারঅল যদি বলি, জেনারেলি যদি বলি, বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, তিন জায়গায় আটকে গেছে। এবার যদি আমি পরের পিরিয়ডে আসি, আর একটা পিরিয়ডে, পিরিয়ড 3, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। সোডিয়াম হচ্ছে -52.7, +67, -42.6, -1336.6, -71.7, -200, অনেক জায়গায় 99ও বলা হয়, 199, -348, +96। আবার এইখানেও দেখো ম্যাগনেসিয়ামে বেড়ে গেছে, পজিটিভ হয়ে গেছে,
আর আর্গনে পজিটিভ হয়ে গেছে। তাহলে আমি গ্রুপ পিরিয়ড 2 আর পিরিয়ড 3 কে অ্যানালিসিস করে দেখলাম যে বেরিলিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এদের ইলেকট্রন অ্যাফিনিটি কি হচ্ছে, ধনাত্মক হচ্ছে, পজিটিভ হচ্ছে। কোশ্চেন তাহলে এখান থেকেই দেবে যে বেরিলিয়াম, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি ধনাত্মক বা পজিটিভ কেন হয়। এবার আমরা বলেছিলাম আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে কোশ্চেন দিলে প্রথমে কি করবে, ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে। এইখানেও যদি কোশ্চেন দেয় ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো, তাহলে আমাকে কে বলবে কোন পয়েন্ট দিয়ে অ্যান্সার হবে, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে হয়ে যাবে। বেরিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p3। তাহলে এখান থেকে কি ব্যাখ্যা দেবো আমরা, কেন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ ভ্যালু হচ্ছে, ধনাত্মক হচ্ছে, মানে লো হচ্ছে কেন ভ্যালুগুলো। ভেরি গুড। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, ভেরি ভেরি স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। আর এটা হচ্ছে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, এটাও স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড থাকে, আমি আগেই বলেছি ইলেকট্রন সে গ্রহণ করতে চাইবে না, ইলেকট্রন সে এন্টার করতে চাইবে না। তাহলে সেখানে যদি ইলেকট্রন গ্রহণ করাতে চাও, এন্টার করাতে চাও, তাহলে বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে, এনার্জি রিকোয়ার্ড হয়ে যাবে। এনার্জি যদি রিকোয়ার্ড হয় তাহলে পজিটিভ ভ্যালু হবে, সেই জন্য এদের ধনাত্মক হয়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেনের ধনাত্মক হয় কেন, ব্যাখ্যা দিতে পারবো তো আমরা। বইয়ের হেল্প নেবে, বইয়ের হেল্প নেবার পর নিজের ভাষায় লিখে আমাকে দেখাবে সবাই। যতগুলো কোশ্চেন আমি আলোচনা করছি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার যেন তোমাদের খাতায় থাকে, সবারই খাতায়। আমি নেক্সট দিন সবারই খাতা চেক করব, প্রথম থেকে মানে রেডিয়াস থেকে আজ পর্যন্ত যা পড়াবো ইলেকট্রোনেগেটিভিটি পর্যন্ত সবগুলোর যা যা কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার খাতায় লেখা চাই আমার, সবারই খাতায় যেন লেখা থাকে অ্যান্সার গুলো। না হলে কিন্তু কি করব, এখন তো কিছু করতে পারবো না, লকডাউন খুললে পিটুবো খুব। সবারই খাতায় যেন লেখা থাকে, ঠিক আছে। এবার এবার আমি একটা কোশ্চেন করবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে একটু গ্রুপ বরাবর যেটা সেটা বলে দিই, যে গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে কি হয়, কি বলেছি, হ্রাস পায়। কিন্তু আমি অক্সিজেন আর সালফারের ক্ষেত্রে দেখব, অক্সিজেনের কত, -140 1.1 লিখতে পারি বা 2 লিখতে পারি, 141.1 কিলোজুল মোল ইনভার্স। আর সালফারের কি আছে, -200 কিলোজুল মোল ইনভার্স। অনেক বইতে বলে দিই, এখানে 199 আছে। এবার এইখানে কি হয়ে গেল ঘটনাটা, উপর থেকে নিচের দিকে কি হয়, হ্রাস পায়। তো এটা কি হ্রাস পেয়েছে, দেখো তো কমেছে না বেড়েছে, বেড়ে গেছে। আবার দেখো আমি এটা গ্রুপ 16, গ্রুপ 17 দেখাচ্ছি, গ্রুপ 17 ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ফ্লুরিনের হচ্ছে -328 কিলোজুল মোল ইনভার্স, আর ক্লোরিন হচ্ছে -349 কিলোজুল মোল ইনভার্স, আর ব্রোমিন হচ্ছে -325 কিলোজুল মোল ইনভার্স, আর আয়োডিন হচ্ছে -295 কিলোজুল মোল ইনভার্স। কোথায় তুমি চেঞ্জ দেখতে পাচ্ছ, ফ্লুরিন থেকে ক্লোরিনে এইখানে বেড়ে গেছে, এখানেও বেড়ে গেছে। তার মানে সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেই সেকেন্ড এলিমেন্টে বেড়ে যাচ্ছে, আবার ধীরে ধীরে কমছে। তাহলে কোশ্চেন নিশ্চয়ই এখান থেকেই দেবে যে অক্সিজেন থেকে যখন তুমি সালফারে যাচ্ছ,
তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাচ্ছে। বা কোশ্চেন দেবে যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেন, বা দিতে পারে এই কোশ্চেনটাও দেয়। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লুরিন। খুব ইম্পর্টেন্ট, স্টার দিলাম, 3টে স্টার। তোমরা আরো দিতে পারো, 5 স্টার দিতে পারো। হ্যাঁ, এইটার ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে শোনো। এইটার ব্যাখ্যা তুমি যদি রেডিয়াস দিয়ে বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে দাও তাহলে দিতে পারবে না, আর দিতে চাইলে দাও দেখি। এটার ব্যাখ্যা রেডিয়াস দিয়ে দিলে হবে না। হ্যাঁ, এইটার ব্যাখ্যা দুটোরই, ফ্লুরিন আর ক্লোরিন আর সালফার অক্সিজেন সেম এক্সপ্লানেশন। আমি ক্লোরিন আর ফ্লুরিনটাকে ব্যাখ্যা দিচ্ছি। দেখো, আর কথা বলো না, মিউট করে নাও মাইকটা। ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p5, আর ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p5। এবার ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রনটা এন্টার করছে কোথায়? 2p তে, আর ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনটা কোথায় এন্টার করছে? 3p তে। এবার এখন যদি কোশ্চেন করা হয় 2p অরবিটালের সাইজ আর 3p অরবিটালের সাইজ, কার বড় জানো? 3p বড় সাইজ, 3p বড় সাইজ। মানে এখন তোমাকে যদি একটু বোঝাবার জন্য বলি, ভেবে নাও তুমি একটা রুমে টিউশন পড়তে গেছো, সেই রুমে দেখলে যে 10 জন স্টুডেন্ট আছে অলরেডি, আর তুমি হচ্ছে 11 নম্বর স্টুডেন্ট, আর সেই ঘরের সাইজটা হচ্ছে 10x10। এখন তুমি যদি ওই ঘরটায় এন্টার করো, তাহলে আগে থেকে যে 10 জন লোক বসে আছে তার সাথে তোমার বসতে অসুবিধা হবে, হবে কি হবে না? কিন্তু ঘরটার সাইজ যদি হতো 20x20, তাহলে কি বসতে অসুবিধা হতো? ছোট সাইজ অরবিটালের 2p, এইখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ হবে। আর 3p সাইজ বড়, এখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম হবে বা হবে না। তাহলে ইলেকট্রন ইলেকট্রন যদি বিকর্ষণ হয়, তাহলে এনার্জি যতটা রিলিজ হওয়ার কথা ততটা হয় না। ইফেক্টিভ কি বলে, ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যত বেশি হওয়ার কথা তত বেশি হয় না, একটু কমে যায়। দেখো এখানে ইলেকট্রন অ্যাফিনিটি -328, এটাও কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি কম নয়, অনেক বেশি। আর এইটা হচ্ছে সব থেকে বেশি। পুরো পিরিয়ডিক টেবিলে যদি আমি ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু দেখি, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিন, আর তারপরেই কিন্তু ফ্লুরিন। তাই ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি কম নয়, কিন্তু এখানে যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা হচ্ছে, তাই ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা লো হয়ে যায়। তাহলে কি বললাম বুঝতে পেরেছি সবাই? এইভাবে কিন্তু এক্সপ্লানেশন করতে হবে যে ইলেকট্রন ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালুটা কম হয়ে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা কম হয়ে যায়। সালফারের আর অক্সিজেনের ক্ষেত্রেও তাই হবে। অক্সিজেনের কি 1s2 2s2 2p4, আর সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এখানে ইলেকট্রন এন্টার করছে 3p, এখানে ইলেকট্রন এন্টার করছে 2p। কার সাইজ বড়? 3p সাইজ বড়। কার সাইজ ছোট? 2p সাইজ ছোট। কোথায় বলো দেখি ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কোথায় বেশি হবে? অক্সিজেনে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে। তাহলে ইজিলি কোথায় এন্টার করবে ইলেকট্রনটা? সালফারে এন্টার করবে। তাই ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা বৃদ্ধি পেয়ে যায়। তারপরে কিন্তু আবার অনেক অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে ইলেকট্রন অ্যাফিনিটি আর ওরকম ভাবে বাড়ে না।
তাহলে এই কোশ্চেনটা যদি দেয় পরীক্ষায় আমি লিখতে পারবো তো? আমাকে লিখে দেখাবে। ইলেকট্রন অ্যাফিনিটি অফ সালফার গ্রেটার দেন ইলেকট্রন অ্যাফিনিটি অফ অক্সিজেন and electron affinity of fluorine greater of chlorine, electron affinity of chlorine greater than fluorine, এটা ব্যাখ্যা কিন্তু পরীক্ষায় দেয়, লিখতে দেয়। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি নেক্সট কোশ্চেনে যাব। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দু রকম ভাবে দিতে পারে। এক নাম্বার হচ্ছে যে কোন মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, পজিটিভ হয়। কেন? ব্যাখ্যা করো। বা দেখো, ঋণাত্মক হয় মানে কি? ঋণাত্মক হয় মানে একে বলা হয় এক্সোথার্মিক। শুনেছি নামটা কোনোদিন? এক্সোথার্মিক। আর ধনাত্মক হয় মানে কি? এন্ডোথার্মিক। একে বলা হয় তাপ উৎপাদক বিক্রিয়া, আর একে বলা হয় তাপ শোষক বিক্রিয়া। তাহলে কোশ্চেনটা কি বললাম? কোন মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক এক্সোথার্মিক রিয়াকশন, আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক এন্ডোথার্মিক রিয়াকশন ব্যাখ্যা করো। The first electron affinity value is negative, that is exothermic, but second electron affinity value is positive, that is endothermic. Explain why. এটা একটা কোশ্চেন। বা তোমাকে অক্সিজেন দিয়ে কোশ্চেন দিতে পারে। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, কেন ব্যাখ্যা করো। সেম কোশ্চেন সালফারের জন্যও দেয়। বুঝতে পেরেছি কোশ্চেন দুটো টাইপ বুঝতে পারলাম। এই ধরনের দুটো কোশ্চেন দেয়। আমি অক্সিজেন দিয়ে এক্সপ্লেন করছি। হ্যাঁ, যেমন অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তির ভ্যালু কত লিখেছি, দেখো, কেউ বলতে পারবে? বলো। -141, -141 পয়েন্ট যা বলবে আর কি, 41ই বলছি। হ্যাঁ, কিলোজুল মোল ইনভার্স। সেকেন্ড ইলেকট্রনটা যখন সে গ্রহণ করবে, যখন 2- হবে, তখন পজিটিভ 780। তাহলে এইখানে আমি এইটুকু বুঝতে পারছি যে প্রথম ইলেকট্রনটা ইজিলি এন্টার করবে, সেকেন্ড ইলেকট্রনটা কিন্তু ইজিলি এন্টার করবে না। তাইলেই তো পজিটিভ হচ্ছে। পজিটিভ হওয়া মানে কি? ইলেকট্রনটা ইজিলি এন্টার করছে না, শক্তির প্রয়োজন হচ্ছে বাইরে থেকে। এবার আমাকে কেউ এক্সপ্লেন করে দিতে পারবে যে প্রথম ইলেকট্রনটা ইজিলি এন্টার করছে, কিন্তু সেকেন্ড ইলেকট্রনটা দ্বিতীয় ইলেকট্রনটা ইজিলি এন্টার করছে না? আর এটা যদি এক্সপ্লেন করে দিই তাহলে প্রথম কোশ্চেনটাও তো এক্সপ্লেন করে দিতে পারবো। তোমাদের মধ্যে কে এক্সপ্লেন করবে বলো আমাকে। শোনো, এইটা যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে বলতে চাও তাহলে উল্টো বলে বসে থাকবে। কারণ এইখানে হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে এখানে হচ্ছে 2p5, আর এখানে 2p6, তাহলে তো আরো বেশি হবে স্টেবল। এইভাবে ব্যাখ্যা দেওয়া যাবে না এটা। এবার আমি কোশ্চেন করছি তোমাকে, ভালো করে আমার সাথে সাথে কোশ্চেন অ্যান্সার দাও। জেড স্টার যদি বাড়ে, বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয় বলো দেখি? বৃদ্ধি পাবে। এবার আমার কোশ্চেন, অক্সিজেনের জেড স্টার আর অক্সিজেন মাইনাসের জেড স্টার, কার জেড স্টার বেশি? অক্সিজেনের জেড স্টার আর অক্সিজেন মাইনাসের জেড স্টার কার বেশি? অক্সিজেনের জেড স্টারটা বেশি।
তাই না? অক্সিজেনের 8টা ইলেকট্রন 8টা প্রোটন, আর অক্সিজেন মাইনাসে 8টা প্রোটন 9টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনের জেড স্টার বেশি অক্সিজেন মাইনাসের থেকে। তাহলে কে ইলেকট্রন বেশি তাড়াতাড়ি গ্রহণ করবে, অক্সিজেন করবে না অক্সিজেন মাইনাস করবে? অক্সিজেন করবে। প্রথম অ্যান্সার পেলাম, অক্সিজেনের জেড স্টার বেশি। অক্সিজেনের জেড স্টার বেশি, তাহলে অক্সিজেন গ্রহণ করবে না। এবার দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার দাও, অক্সিজেন আর অক্সিজেন মাইনাস কার আর বেশি, আর রেডিয়াস কার বেশি? অক্সিজেন মাইনাসের রেডিয়াস বেশি, আর রেডিয়াস যদি বেশি হয় জেড স্টার কি হয়? কম হয়। তাহলে অক্সিজেন মাইনাসের রেডিয়াস যদি বেশি হয় তাহলে জেড স্টার কম হয়, আর জেড স্টার যদি কম হয় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? জেড স্টার ভুল করে বললাম, জেড স্টার তো নয়, ইলেকট্রন অ্যাফিনিটি। রেডিয়াস ছোট হলে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটো পয়েন্ট, যে অক্সিজেন মাইনাসের রেডিয়াস বড় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কম। আর একটা পয়েন্ট আছে, অক্সিজেন আর অক্সিজেন মাইনাসে কোথায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে? অক্সিজেন আর অক্সিজেন মাইনাস কোথায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে? ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অক্সিজেন মাইনাসে বেশি হবে, তাই না? তাহলে সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। তাহলে তিনটে ফ্যাক্টর, অক্সিজেন মাইনাস আর অক্সিজেন কার ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে? তাহলে ইলেকট্রন গ্রহণ করতে তো সে চাইবে না, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি তো পজিটিভ হবে। তাহলে তিনটে পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1, অক্সিজেনের জেড স্টার বেশি, তাই ইলেকট্রন অ্যাফিনিটি নেগেটিভ বা বেশি, কার তুলনায়? অক্সিজেন মাইনাসের তুলনায়। অক্সিজেনের রেডিয়াস ছোট অক্সিজেন মাইনাস অপেক্ষায়, তাই ইলেকট্রন সহজে গ্রহণ করবে। 3 নাম্বার, অক্সিজেনে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম, অক্সিজেন মাইনাসে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি, তাই অক্সিজেন মাইনাস ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। এই তিনটে কারণের জন্য অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়। সালফারেরও সেম কোশ্চেনের অ্যান্সার হবে সালফার। আর এই যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, কোন মৌলের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয় কেন? একই অ্যান্সার, উদাহরণ দিয়ে বলে দেবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে করব। যেটা বললাম সেটা কেউ যদি বুঝতে না পারো বলবে। ফামিদা কিন্তু কোন রকম সাড়া দিচ্ছ না, তুমি কি আছো? তো আমি যেগুলো বলছি সব বুঝতে পার, তোমরা কি করে দিতে পারো? তাহলে আমি দেখলাম যে O2 মাইনাস সহজে তৈরি হচ্ছে না, ইলেকট্রন আসক্তি অনেক বেশি ধনাত্মক। তাহলে কি পৃথিবীতে O2 মাইনাস পাওয়া যায় না? তুমি যদি দেখো বেশিরভাগ যৌগ, অক্সিজেনের যে যৌগগুলো আছে অক্সাইড রূপেই তুমি পাবে। তুমি যে কোনো একটা অক্সাইডের নাম বলো। ক্যালসিয়াম অক্সাইড অক্সিজেন 2 মাইনাস হিসেবে আছে, পটাশিয়াম অক্সাইড অক্সিজেন 2 মাইনাস হিসেবে আছে। ম্যাক্সিমাম যে যৌগগুলো আছে অক্সিজেনের সবগুলো অক্সাইড রূপেই আছে। তাহলে কি অক্সাইড তৈরি হয় না? তৈরি তো হচ্ছে দেখছি। তাহলে কি করে তৈরি হচ্ছে, এটার ব্যাখ্যা কি করে দেবে? ইলেকট্রন অ্যাফিনিটি যদি পজিটিভ হয় তাহলে O2 মাইনাস কিভাবে তৈরি হবে আর কেনই বা তৈরি হবে? কোশ্চেনটা বুঝেছি? এর অ্যান্সার দিতে গেলে কেমিক্যাল বন্ডিং এর হেল্প লাগবে। তাও তোমরা যদি একটু নেট সার্চ করে অ্যান্সার বার করে নিয়ে আসো তাহলে আমি শুনতে চাইবো নেক্সট দিন। যদি এর ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ হচ্ছে, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে কি পৃথিবীতে অক্সাইড পাওয়া যায় না? অক্সাইডই বেশি পাওয়া যায়। আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা সালফার থেকেও দেয় কিন্তু এই সেম কোশ্চেন। সালফার, সালফারের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক, ব্যাখ্যা করো। পরীক্ষায় যদি 10 বছরের কোশ্চেন তুমি দেখো, 10 বছরের কোশ্চেনের প্রায় 9 থেকে 10 বার এই কোশ্চেনটা আসবে। হয় তোমাকে বলবে প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক,
অক্সিজেনে প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক, দ্বিতীয় ধনাত্মক, সালফারে প্রথম আসক্তি ঋণাত্মক, দ্বিতীয় ধনাত্মক। এই কোশ্চেন কিন্তু 10 ইয়ার্সে তুমি বারবার পাবে। আর ওই ফ্লুরিন আর ক্লোরিনের কোশ্চেনটা পাবে, আর অক্সিজেন আর সালফারের কোশ্চেনটা পাবে বারবার। এই কোশ্চেন গুলো ভালো করে পড়ে নেবে। এবার নেক্সট আসছি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি আমি ইলেকট্রোনেগেটিভিটি কে আমাকে সংজ্ঞা দেবে, ডেফিনেশন কে বলবে? অনেকবার পড়েছো, মুখস্থ হয়ে গেছে। কে দেবে? তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ বলো। তুমি নিজে থেকে ডেফিনেশন দাও, আমি ইংরেজিতে বুঝে নেবো। ইলেকট্রন অ্যাফিনিটি মাধ্যমিক লেভেলে যে ডেফিনেশনটা তুমি মুখস্থ করেছিলে সেই ডেফিনেশনটা দাও। ইলেকট্রন অ্যাফিনিটি ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যাট্রাক্ট ইলেকট্রনস। আর কিছু আছে নাকি? কোভ্যালেন্টলি বন্ডেড ইলেকট্রন ছিল নাকি? এত ছটফট করছে কেন তোমরা? তুমি দেখে দেখে বললে? আচ্ছা, দেখে দেখে বলো না, ঠিক আছে। শোনো, মন দিয়ে শোনো, আমি একটু বুঝিয়ে বলছি, দেখো। হ্যাঁ, এখানে মানে একটা অ্যাটম হচ্ছে এ, সেই অ্যাটমের লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে। আর একটা অ্যাটম আমি ধরলাম এ, সেই ইলেকট্রনের লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে। এখন যদি এই ইলেকট্রন দুটো শেয়ারিং হয় তাহলে একটা বন্ড ফরমেশন হয়, সেই বন্ডটার নাম কি জানি তো? কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। এই যে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, ইলেকট্রন দুটো, এইখানে একটা ইলেকট্রন এইখানে একটা ইলেকট্রন থাকবে, না দুটো ইলেকট্রন মাঝ বরাবর থাকবে, না দুটো ইলেকট্রন এই দিকের এ এর কাছে থাকবে, না দুটো ইলেকট্রন এই দিকে বি এর কাছে থাকবে, এ এর কাছে থাকবে, না একটা এর কাছে একটা বি এর কাছে। এই চারটের মধ্যে তোমার মনে হচ্ছে কোনটা হবে? প্রথমেরটা হবে, প্রথমেরটা হবে। 2 নম্বরটা কে বলছো? হ্যাঁ, 2 নম্বর যারা যারা বলছো তারা কেন বলছো 2 নম্বরটা হবে? আচ্ছা, আমি যদি এরকম রাখি, এ আর বি যদি বলতাম, আমি যদি এ আর বি বলতাম, তাহলে এবার বলো দেখি, ইলেকট্রন দুটো কোথায় থাকবে? এ এর দিকে থাকবে, না বি এর দিকে থাকবে, না মাঝ বরাবর থাকবে, না একটা এ একটা বি এর দিকে থাকবে? মাঝ বরাবর থাকবে, না বি এর দিকে দুটোই থাকবে, না দুটো এর দিকে থাকবে, না একটা এর একটা বি এর দিকে থাকবে? বুঝে বলো। এইটার ক্ষেত্রে এ আর এ যদি থাকে, এটাকে বলা হয় A2 টাইপ। A2 টাইপের আর একটা নাম হচ্ছে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক। আর এইগুলোকে বলা হয় AB টাইপ। AB টাইপ মানে কি? হেট্রোনিউক্লিয়ার নিউক্লিয়ার ডাইঅ্যাটমিক। মানে কি? এখানে দুটোই নিউক্লিয়াস একই আছে, এ এ, এখানে দুটো আলাদা নিউক্লিয়াস আছে, সেই জন্য হেট্রো বা হেটারো। তাহলে হোমোনিউক্লিয়ার মানে দুটোই পরমাণু একই, আর দুটো পরমাণু যদি আলাদা হয় তাহলে তাকে বলা হয় হেটারো অ্যাটমিক। আর ডাইঅ্যাটমিক কেন বলছে? দুটো আছে বলে। এর উদাহরণ হচ্ছে HF, HCl, HBr ইত্যাদি। আর এর উদাহরণ হচ্ছে H2, Cl2, F2 ইত্যাদি। আমার কোশ্চেন হচ্ছে যে, যদি AB টাইপ থাকে তাহলে যে বন্ধনের ইলেকট্রন জোড়, বন্ড পেয়ার ইলেকট্রন, সেটা কার দিকে থাকবে? মাঝে থাকবে, না একটা এর কাছে একটা বি এর কাছে থাকবে, না দুটো এর কাছে থাকবে, না দুটো বি এর কাছে থাকবে? এটা ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ড করবে জানো? এই ইলেকট্রনকে টানার টেন্ডেন্সি কার বেশি। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে যে নিজের দিকে বেশি টানতে পারে
তাকেই তো ইলেকট্রোনেগেটিভিটি বলে। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে টেন্ডেন্সি অফ অ্যাট্রাক্ট ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম। যদি আমি এখন কোশ্চেন করতাম এইচ আর এফ, এবার বলো দেখি কোথায় ইলেকট্রনটা থাকবে, ফ্লুরিনের দিকে না হাইড্রোজেনের দিকে? ফ্লুরিনের দিকে থাকবে, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। অর্থাৎ এই দুটো সিচুয়েশন হতে পারে। যদি বি এর দিকে থাকে তার মানে হচ্ছে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর যদি এ এর দিকে থাকে তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আর এইটা যেটা বললে তোমরা দুজনা, সেটা হচ্ছে মাঝামাঝি থাকবে, কারণ দুজনারই ইলেকট্রোনেগেটিভিটি সেম। এ আর এ দুটোরই ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাই মাঝে থাকবে, এইটা হবে। আর এই দুটোর মধ্যে এইটা হবে, যদি ফ্লুরিন থাকে তাহলে এইটা হবে। তাহলে সংজ্ঞাটা কি হলো, ডেফিনেশনটা কি হলো, ইলেকট্রোনেগেটিভিটি কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটম হতে হবে। কোভ্যালেন্টলি সমযোজী বন্ধন থাকতে হবে। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো পরমাণুর মধ্যে যার ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা বেশি বা প্রবণতা বেশি তাকে বলা ইলেকট্রন নেগেটিভিটি। কোভ্যালেন্টলি বন্ডেড অ্যাটমে টেন্ডেন্সি অফ অ্যাট্রাক্ট ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ ইজ কল্ড ইলেকট্রন নেগেটিভিটি। মনে থাকবে এবার ডেফিনেশনটা, ভুলে গেলে কিন্তু পিটু। এবার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এটা ডেফিনেশন। এবার কি কি ফ্যাক্টরের উপর ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে, তার আগে বলে দিই এর ইউনিট নেই, ইউনিটলেস। ইউনিটলেস একটা নাম্বার, ইলেকট্রোনেগেটিভিটি ইজ এ নাম্বার, কোনো ইউনিট নেই। পরে আসছি ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে মেজার করে, সেই ইলেকট্রোনেগেটিভিটি মেজারমেন্টটা পরে আমি ডিসকাস করব। তার আগে বলি কি কি ফ্যাক্টরের উপর ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে। নাম্বার ওয়ান ফ্যাক্টর জেড স্টারের উপর ডিপেন্ড করে তো? তোমরা বলো দেখি, জেড স্টার যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? কারণ জেড স্টার যদি বেশি হয় অ্যাট্রাক্ট করার প্রবণতা বা টেন্ডেন্সি তো বাড়বে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। 2 নম্বর, ইলেকট্রোনেগেটিভিটি রেডিয়াসের উপর কিভাবে ডিপেন্ড করে। একটা ছোট পরমাণু আছে, একটা বড় পরমাণু আছে, কে বেশি ইলেকট্রনটাকে নিজের দিকে টানতে পারে? ছোটটা টানতে পারে, তাহলে 1/r। তাই দেখো আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি সবগুলো কি হবে, একই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। এই দুটো সেম, দেখে নাও দুজনের জন্যই, তিনজনের জন্য এটা সেম। আচ্ছা, আর একটা জিনিস যেটা এই ফ্যাক্টরটা অন্য জায়গায় ছিল না, অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায়, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয় দেখে নেবো। যেমন আমি জিজ্ঞেস করি Fe2+ আর Fe3+, কে বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে, Fe2+ না Fe3+? হ্যাঁ, অক্সিডেশন নাম্বারের ওপর ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে ডিপেন্ড করে। কোশ্চেন হচ্ছে Fe2+ আর Fe3+, কার ইলেকট্রনকে নিজের দিকে টানার টেন্ডেন্সি বেশি হবে বা পাওয়ার বেশি হবে, কার হবে বলো? Fe3+। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, মানে ইনডাইরেক্টলি জেড স্টারই আছে। দেখো এখানে Fe2+ এর জেড স্টার 3+ এর জেড স্টার তো বেশি 2+ এর থেকে। তাহলে যদি ইলেকট্রোনেগেটিভিটি তোমাকে সাজাতে দেয় Fe2+ আর Fe3+, তাহলে কি বলবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে না কমছে, এইদিক থেকে এইদিকে? লেস দেন সাইন দেবো না গ্রেটার দেন? লেস দেন সাইন দেবো, ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ করছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, এই ফ্যাক্টরটা মনে রাখবে, এটা পরে বুঝতে পারবে যে কেন হলো। তবে এটা জিনিস জেনে নাও যে ইলেকট্রোনেগেটিভিটি সমান আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2। এই যে ফর্মুলাটা দিয়েছে একজন সায়েন্টিস্ট, সেই ফর্মুলাটা দিয়েছে, তার নাম হচ্ছে মুলিকান। কি নাম বললাম? মুলিকান। সেই মুলিকান এই ফর্মুলা দিয়েছে, এটা ইলেকট্রোনেগেটিভিটি সমান আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2। বা বলতে পারি যে যদি কোনো পরমাণুর আয়োনাইজেশন এনার্জি বৃদ্ধি পায়,
ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন নেগেটিভিটি কি হবে? ইলেকট্রন নেগেটিভিটিও বৃদ্ধি পাবে। মুলিকান স্কেল আছে একটা, হ্যাঁ আমি বলছিলাম না ইলেকট্রন নেগেটিভিটি মাপবো, মেজার করব, সেই মেজারমেন্টের জন্য 3টে স্কেল আছে। একটা হচ্ছে মুলিকান স্কেল, একটা হচ্ছে পাউলিং স্কেল, একটা হচ্ছে অলড্রিজ র্যাকো স্কেল। এই স্কেল 3টের কথা পরে আলোচনা করব, এটা তার ফর্মুলা। আচ্ছা দেখো, আর একটা লাস্ট পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, এটা বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু বোঝাবো। সেটা হচ্ছে পরমাণুর সংকরায়নের ওপর অবস্থা, ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন অফ অ্যাটম, এই হাইব্রিডাইজেশনের ওপর ডিপেন্ড করে কি? ইলেকট্রোনেগেটিভিটি। এখন এটা বুঝতে পারবো না যে হাইব্রিডাইজেশন কি, হ্যাঁ কেমিস্ট্রির ক্ষেত্রে বোঝা, এখন জানি অনেকে জানে, হয়তো পড়েছো ছোটবেলায়, কেউ শুনেছো sp2 sp3 sp, এগুলো শুনেছো কিছু? শুনিনি, ঠিক আছে আমি একটু বলছি, এরকম আমার কথাগুলো যেটুকু বলছি সেটুকু বোঝো। আমি বললাম হাইব্রিডাইজেশন sp3 একটা s 3টে p, sp2 একটা s 2টো p, আর একটা হচ্ছে sp একটা s একটা p। যেমন এইখানে একটা যৌগ লিখেছি CH4, সেই CH4 এ কার্বনের হাইব্রিডাইজেশন, কার্বনের হাইব্রিডাইজেশন sp3। আর একটা লিখেছি CH2 ডাবল বন্ড CH2, কি নাম এটার? CH2 ডাবল বন্ড CH2 র ইথিলিন। ইথিলিনের ক্ষেত্রে কার্বনের হাইব্রিডাইজেশন sp2। আর একটা লিখেছি CH ট্রিপল বন্ড CH, এটা কি? অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনের কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp। এটা কি করে হচ্ছে স্যার? এটা পরে বুঝতে হবে, পরের চ্যাপ্টারে কেমিক্যাল বন্ডিং এ। এখন মুখস্থ রাখো যে CH4 এ যে কার্বন আছে সেই কার্বনের হাইব্রিডাইজেশন sp3, সি C2H4 এ যে কার্বন আছে তার হাইব্রিডাইজেশন sp2, আর C2H2 যে কার্বন আছে তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp। এরপরে লিখছি এস ক্যারেক্টার। এস ক্যারেক্টার বাংলায় বলা হয় এস চরিত্র। এস চরিত্র মানে এস চরিত্র মানে কত পার্সেন্ট এস আছে? আমি যদি জিজ্ঞাসা করি তোমাকে, sp3 তে 4টে অরবিটাল আছে, একটা এস 3টে পি, তাহলে এস কত পার্সেন্টেজ আছে কে বলবে আমাকে? একটা এস 3টে পি আছে, টোটাল 4টে অরবিটাল, তাহলে এস এর কত পার্সেন্টেজ আছে? 25%। দেখো তো, বুঝতে পারলাম। আর sp2 যদি হয় তাহলে একটা এস 2টো পি আছে, টোটাল 3টে অরবিটাল হাইব্রিড, তাহলে এর পার্সেন্টেজ কত এস এর? 33.33%। ভেরি গুড। আর sp তে কত পার্সেন্ট? 50%। সবাই যেন বুঝতে পারে যা বলছি আমি, শুধু এই জায়গায় বুঝতে পারবে না যে স্যার CH4 এ sp3 কোথা থেকে হলো, sp2 এসব কিছু জানতে পারছি না। এখন শুধু এইটুকু মনে রাখো যে এইখানে কার্বন যদি sp3 হয়, এখানে যদি sp2 হয়, এখানে যদি sp হয়, তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার 25, 33.33, 50%। তাহলে এস চরিত্র বৃদ্ধি পাচ্ছে, এই দিক থেকে এই দিকে এস চরিত্র বৃদ্ধি পাচ্ছে। এস চরিত্র যদি বৃদ্ধি পায়, ইলেকট্রন নেগেটিভিটি বৃদ্ধি পায়। কি বললাম? কোনো মৌলের এস চরিত্র যদি বৃদ্ধি পায় তাহলে তার ইলেকট্রন নেগেটিভিটি বৃদ্ধি পায়। এটা মনে রাখতে পারবো তো? এখন আমার কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রন নেগেটিভিটি বৃদ্ধি পাচ্ছে কেন এস চরিত্র বৃদ্ধি পেলে? তোমরা তো করবে না, আমিই করি। এস চরিত্র বৃদ্ধি পেলে ইলেকট্রন নেগেটিভিটি কেন বৃদ্ধি পাচ্ছে? এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে না দূরে থাকে?
নিউক্লিয়াসে যদি কাছে থাকে তাহলে পজিটিভ চার্জের কাছে আছে, যত পার্সেন্টেজ এসে বাড়বে তত নিউক্লিয়াসের কাছে থাকার পার্সেন্টেজ বাড়বে। নিউক্লিয়াসের কাছে যত বেশি থাকবে তত কি হবে, অ্যাট্রাকশন বেশি হবে, অ্যাট্রাকশন যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে। তাহলে এখন যদি তোমাকে একটা কোশ্চেন করা হয় যে যতগুলো পৃথিবীতে যৌগ আছে বা যতগুলি কার্বনের যৌগ আছে সব যৌগে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি একই, সমান? তাহলে একটা কোশ্চেন এখান থেকে আসে যে মৌলগুলোর ইলেকট্রোনেগেটিভিটি সমস্ত যৌগে একই হয় না। আর মনে রাখবে এর আগে যে আমি তোমাকে প্রপার্টি গুলো বলেছি, আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি, সেই দুটো প্রপার্টিতে এগুলো যৌগ অবস্থায় বলেছি না মৌল অবস্থায় বলেছি, এলিমেন্টারি স্টেটে বলেছি না কম্পাউন্ড স্টেটে বলেছি? দেখবে সবগুলো আইসোলেটেড বলেছিলাম, মনে আছে? বিচ্ছিন্ন অবস্থায় বলেছি, পরমাণু অবস্থায় বলেছি। আর এইটা কি হবে, এটা তো বন্ধনে থাকতে হবে। বন্ধনে থাকা মানে কি, অণু হিসাবে আছে বা যৌগ হিসাবে আছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি CH4 CH2 H2 C2H2 আর C2H4, এই সব যৌগতে যে কার্বন আছে সব কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কি সমান? না। আর নাইট্রোজেনের ক্ষেত্রেও বলতে পারি যে NH3 আছে একটা নাইট্রোজেনের যৌগ, আর একটা নাও তোমার আছে নাইট্রোজেনের সংকরায়ন হবে, এই দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে NH3 আর একটা হচ্ছে CH3CN। এইখানে যে নাইট্রোজেন আছে স্টার দিলাম আর এইখানে যে নাইট্রোজেন আছে স্টার দিলাম, এই দুজনারই ইলেকট্রোনেগেটিভিটি কি সেম হবে? যদি এদের সংকরায়ন আলাদা হয় তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি আলাদা হবে। যেমন এইখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 আর এইখানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp, তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, এই নাইট্রোজেন না এই নাইট্রোজেন? এই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে এখন আপাতত তুমি মুখস্থ রাখো যে এস ক্যারেক্টার বৃদ্ধি পেলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। কারণটা বলে দিচ্ছি কিন্তু আমি কেন বৃদ্ধি পায়। আর এই যে কোনটা sp3 কোনটা sp2 কোনটা sp হবে সেটা এখন তুমি বুঝতে পারবে না, এইটা নেক্সট চ্যাপ্টারে বুঝতে পারবে, কেমিক্যাল বন্ডিং এ বুঝতে পারবে। তবে আরেকটা কোশ্চেন জেনে গেলাম যে পৃথিবীতে যতগুলো মৌল আছে সেই সমস্ত মৌলে ইলেকট্রন নেগেটিভিটি সব এলিমেন্টের একই হবে না, সমান হবে না। অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি মৌলের স্বাধীন ধর্ম বলা যাবে না, পরিবর্তনশীল একটা ধর্ম, ডিপেন্ড করে তার উপর ডিপেন্ড করে সংকরায়ন অবস্থার উপর ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি। লাস্ট ইলেকট্রোনেগেটিভিটি থেকে যে পয়েন্টটা বলবো আমরা সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ডে লেফট টু রাইট কি রকম চেঞ্জ হবে আর টপ টু বটম কি রকম চেঞ্জ হবে, কে বলবে? এইদিকে ইনক্রিজ করবে সিআর ইনক্রিজ আর এইদিকে ডিক্রিজ করবে। যেমন কেন ইনক্রিজ করবে, জেড স্টার এইদিকে কি হয়, বৃদ্ধি পায়, আর কি হয়, হ্রাস পায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে, কারণ এই দুটো ফ্যাক্টরই ইলেকট্রোনেগেটিভিটিকে বাড়ায়। আর এইদিকে কি হয়, জেড স্টার সেম থাকে, একই থাকে, আর কি হয়, বৃদ্ধি পায়। আর যদি বৃদ্ধি পায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে, এই হ্রাস পাবে, হ্রাস পাবে। তাহলে এই ফ্যাক্টরগুলো জেনে গেলাম। তাহলে আমি যদি কোশ্চেন করি এখন, লেফট টু রাইট বাড়ছে আর টপ টু বটম কমছে, তাহলে সবচেয়ে বেশি পিরিয়ডিক টেবিলে কার ইলেকট্রোনেগেটিভিটি হবে? ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হবে। কোশ্চেন আমার এখানে অ্যান্সার তোমরা যদি বলতে নিয়ন তাহলে আমি বুঝতাম যে তোমরা বুঝে বলছো, এটা মুখস্থ বললে। নিয়নের ইলেকট্রোনেগেটিভিটি শূন্য। কি বললাম, নিয়নের বা ইনার্ট গ্যাস
যারা আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি 0 হয়। কোশ্চেন দেবে পরীক্ষায় যে নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা 0 হয় কেন? কোশ্চেনটা লিখে রাখবে, ওয়াই ইলেকট্রোনেগেটিভিটি অফ ইনার্ট গ্যাস আর 0। আচ্ছা, সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি কার হবে বলো? লিথিয়াম। আর নিচের দিকে তো কমে, তাহলে লিথিয়াম হবে না সিজিয়াম হবে? সিজিয়াম হবে। তাহলে সবচেয়ে কম হচ্ছে সিজিয়াম, সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিন। ইলেকট্রোনেগেটিভিটি একদম মুখস্থ রাখবে। আয়োনাইজেশন এনার্জি বলেছিলাম, মনে আছে? আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি কার ছিল? হিলিয়াম। সবচেয়ে কম কার ছিল? সিজিয়াম। সিজিয়াম। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটিটা একটু আলাদা রকম, এটা লাল কালি দিয়ে লিখছি। ইলেকট্রন অ্যাফিনিটি সব থেকে বেশি হওয়ার কথা ফ্লুরিন, কিন্তু হয় না, হয় কার? ক্লোরিনের হয়। ক্লোরিনের হয়, কেন হয় বলেই দিয়েছি। আর সবচেয়ে কম কার হয় ইলেকট্রন অ্যাফিনিটি? সিজিএমে। এইটা তিনটেরই অ্যান্সার একই। ইলেকট্রোনেগেটিভিটি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি সবারই কম, সব থেকে কম সিজিয়াম। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়োনাইজেশন এনার্জি বেশি, সব থেকে আলাদা আছে। মনে থাকবে এগুলো, পরীক্ষায় দেয় কিন্তু। একটা কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফারেন্স বিটুইন ইলেকট্রন অ্যাফিনিটি অ্যান্ড ইলেকট্রন নেগেটিভিটি। ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছরই দেয়, প্রায় প্রতি বছরই দেয়। একটা বলবে, বলো তাহলে। মানে সংজ্ঞাটা দিতে চাইছো তুমি? সংজ্ঞা দেবে না কোনোদিন, হ্যাঁ? ডিফারেন্স লিখতে দিলে সংজ্ঞা লিখবে না, সংজ্ঞাটাকে ভাগ করবে। যেমন একটা তোমাকে বলে দিই, যে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে একটা আইসোলেটেড বা বিচ্ছিন্ন সিস্টেমের ক্ষেত্রে বা একক পরমাণুর ক্ষেত্রে একটা ধর্ম। আর ইলেকট্রোনেগেটিভিটি যৌগে থাকাকালীন অবস্থায় বা বন্ধনে আবদ্ধ অবস্থায় হয়। ইলেকট্রন অ্যাফিনিটির কোন রকম ইউনিট আছে, ইলেকট্রন অ্যাফিনিটির ইউনিট আছে কিলো জুল পার মোল, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে একটা সংখ্যা মাত্র। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি তোমার সমস্ত মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট একটা মান আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি সমস্ত মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট মান নেই, যৌগের ওপর ভিত্তি করে এর মান পরিবর্তন হতে পারে, তাই না? এতগুলো পার্থক্য বললাম। আর কি হতে পারে? এই ইলেকট্রন অ্যাফিনিটির কোনো স্কেল নেই, মাপার জন্য কোনো স্কেল নেই, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি মাপার 3টে স্কেল আছে। সেই 3টে স্কেলের কথা আছে আমাদের পরবর্তী চ্যাপ্টারে, সেটা এখন ছোট করে বলে দিচ্ছি। একটা নাম হচ্ছে মুলিকেন স্কেল, একটা নাম হচ্ছে পাউলিং স্কেল, একটা নাম হচ্ছে অ্যালরিজ র্যাকো স্কেল। আচ্ছা, এইটা একটা পরীক্ষালব্ধ মান, ইলেকট্রন অ্যাফিনিটি একটা পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত মান, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি একটা তাত্ত্বিক মান, থিওরিটিক্যাল একটা রাশি। এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা থিওরিটিক্যাল রেজাল্ট। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি কিছু আমি লিখে দিই, কার সব থেকে বেশি? ফ্লোরিন সব থেকে বেশি। এবার আমি এই যে স্কেল দিয়ে বলছি, মানটা লিখছি 4.0। কেউ যদি মুখস্থ রাখো খুব ভালো হয়। ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু লিখেছি 4.0, কার? ফ্লুরিনের। অক্সিজেন 3.5, নাইট্রোজেন আর ক্লোরিন প্রায় কাছাকাছি 3.0, কার্বন আর সালফার প্রায় কাছাকাছি 2.5, আর হাইড্রোজেন আর ফসফরাস 2.1, সিজিয়াম 0.7 আর ব্রোমিন 2.8। এই কটা মুখস্থ রাখবে। এই যে ভ্যালুগুলো লিখেছি কোন স্কেল থেকে লিখেছি জানো? পাউলিং স্কেল থেকে লিখেছি। পাউলি স্কেল অনুযায়ী এই ভ্যালুগুলো বলেছে পাউলি, সেগুলো পিরিয়ডিক টেবিলে দেখবে লেখা আছে, ভ্যালুগুলো মুখস্থ রাখতে পারলে খুব ভালো। তবে কোনটার বেশি কোনটার কম মনে রাখবে অবশ্যই।
এটা ইলেকট্রোনেগেটিভিটির আমি একটা অর্ডার বলেছি। আচ্ছা, স্কেলগুলো আমি বলে দেবো কেমিক্যাল বন্ডিং এ, যখন কেমিক্যাল বন্ডিং পড়াবো, বা এই চ্যাপ্টারেই আছে, তুমি আমাকে মনে করিয়ে দিও, পরে আমি বলে দেবো। কোশ্চেন বললাম, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোনেগেটিভিটি শূন্য হয় কেন? অ্যান্সার দেবে কেউ আমাকে? বলো। ইলেকট্রন গ্রহণকে তো ইলেকট্রোনেগেটিভিটি বলে না। ভেরি গুড, ওরা কোনো বন্ধনেই আবদ্ধ হবে না। নিয়ন, হিলিয়াম, আর্গন এরা তো কোনো বন্ধনে পার্টিসিপেট করবে না, কোনো বন্ডিংই করবে না। আর যদি বন্ডিং না করে তাহলে অণু অবস্থায় আসবে না, অণু অবস্থায় যদি না আসে তাহলে ইলেকট্রন নেগেটিভিটির তো কোনো অস্তিত্ব নেই, মিনিংলেস, তাহলে ভ্যালু জিরো হবে। আমাদের এখান পর্যন্ত যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো, কোশ্চেন করো।